আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। আমরা আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক আমাদের আজকের পাঠের বিষয় আলোচনা। প্রিয় শিক্ষার্থী, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনে ক্লিক করতে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে জেনে নিই আমাদের পাঠের বিষয়বস্তু কি এবং এই বিষয়বস্তু নিয়ে কোন কোন বিষয়গুলো আমরা আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কোষ, বিশাল আকারে। এই কোষটিকে একটু বড় করে যদি পর্যবেক্ষণ করি, এই কোষের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু রয়েছে, তাই না? কিন্তু আমরা যদি বলি যে একটি কোষের একেবারেই কন্ট্রোলিংটা কার হাতে, এটি কোষের যাবতীয় বিষয়গুলো নিয়ন্ত্রণটা আসলে কার হাতে, আমি যদি বলে থাকি যে একটি কোষীয় বস্তু নিয়ন্ত্রণ করে সবকিছু, এই কোষের কোন একটা কোষীয় উপাদান রয়েছে, কোষীয় বস্তু রয়েছে, যেটি কি করে সবকিছুকে নিয়ন্ত্রণ করে। আমরা জানি যে কোষের নিয়ন্ত্রণ সেন্টার হচ্ছে কে, নিউক্লিয়াস। কিন্তু নিউক্লিয়াসেরও ভেতরে এমন একটি উপাদান রয়েছে যেটি কি করে এই কোষীয় বস্তুগুলোকে, সবকিছুকে নিয়ন্ত্রণ করে এই কোষীয় বস্তুটি। চলো আমরা আর একটু বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করি। যে কোষীয় বস্তুটি, উপাদানটির কথা আমরা বললাম, সেটি পিতা এবং সন্তানের মধ্যে যে বাহ্যিক মিল রয়েছে, সেই মিলগুলোর ক্ষেত্রে তারা কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ পিতা মাতার যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো সন্তান সন্ততির মধ্যে চলে যায়, এমন একটি কোষীয় উপাদানের কথা আমরা আজকে আলোচনা করছি। নিশ্চয়ই অনেকেই তোমরা এর মধ্যে বুঝে গেছো। আরো ভালো করে বুঝতে পারবে যে এখানে একজন বাবা এবং একজন সন্তান, বাবা কি করছে, অনেক সময় কপি করে, বাবার ক্যারেক্টার গুলো কি করে কপি করে। তো খুব মজা করে বাবা হলো পত্রিকা পড়ছে, সন্তানও পত্রিকা পড়ছে, পায়ের উপর পা তুলে দিয়ে, তাই না? খুব মজার দৃশ্য এটি। আসলেই তাই, বাবার মধ্যে যে আচরণগত ক্যারেক্টার গুলো বা পিতামাতার মধ্যে আচরণগত যে বৈশিষ্ট্যগুলো, এগুলো সন্তান সন্ততির মধ্যে কি হয়, স্থানান্তরিত হয়। তাহলে আমরা চারিত্রিক বৈশিষ্ট্যের মিল খুঁজে পাই এই উপাদানটির মাধ্যমে। তাহলে সেই কোষীয় উপাদানটি কি? আবার বংশ পরম্পরায় বস্তুটি বহন করে নিয়ে যায় বৈশিষ্ট্য। পিতামাতার সকল বৈশিষ্ট্যগুলোকে পিতার অর্ধেক মাতার অর্ধেক হ্যাপ্লয়েড সেলের মাধ্যমে যে ডিপ্লয়েড সেল তৈরি হয়, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো, বৈশিষ্ট্যগুলো, সেগুলো কি করে সন্তান সন্ততির দেহের মধ্যে স্থানান্তরিত হয়। আমরা এটি দেখতে পাচ্ছি এখানে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে বস্তুটি সুতার মতো গঠন এবং রঙিন, তাই না? এখানে আমরা যখন দেখে থাকি এটি নিউক্লিয়াসের ভেতরে থাকে, সুতার মতো কুণ্ডলি পাকিয়ে থাকে এবং সেটি কি হচ্ছে, রঙিন। কিছু কিছু আমরা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি এগুলো রঙিন। তাহলে আমরা এটিকে কি বলছি, এটি হচ্ছে ক্রোমোজোম। আমরা বুঝতে পারলাম যেটি আমাদের বংশগতীয় বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে এবং বহন করে, তাকে আমরা কি বলছি, ক্রোমোজোম বলে থাকি। তাহলে ক্রোমোজোম শব্দটির আক্ষরিক অর্থ হলো বর্ণময়। ক্রোমো, এখান থেকে শব্দটি এসেছিল বর্ণময়, যেটি একটি গ্রিক শব্দ, অর্থাৎ ক্রোমা কালার, সোমা মানে বডি। ক্রোমোসোম মানে হলো রঙিন দেহ সমন্বিত যে উপাদান। কোষস্থ নিউক্লিয়াসে অবস্থিত সূত্রাকৃতির বস্তু যা কি করে অনুলিপন, মিউটেশন, প্রকরণ প্রভৃতি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাকে বলা হয় কি, ক্রোমোজোম। এই ক্রোমোজোম আছে বলেই কি ঘটে, অনুলিপন ঘটে থাকে এবং ক্রোমোজোমের মাধ্যমে কি ঘটে, মিউটেশন হয়ে থাকে। প্রজাতির মধ্যে আমরা দেখে থাকি যে ক্রোমোজোমার মিউটেশনের কারণে কি প্রজাতির বৈচিত্র্য দেখা দেয়। এবং এখানে প্রকরণ, এই প্রকরণের কারণে কিন্তু প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখা দেয় এবং একসময় নতুন প্রজাতি সৃষ্টি হয়। এই সকল কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে, ক্রোমোজোম। এটি হচ্ছে একটি নিউক্লিয়াসের ভেতরের অংশ, যার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি একটি ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোম কি বহন করে, ডিএনএ বহন করে। এবং ডিএনএ এর মধ্যে সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বহনকারী অংশকে আমরা বলছি হলো জিন। তাহলে একটি কোষ, কোষের মাঝখানে নিউক্লিয়াস, তার নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াসকে ঘিরে কি থাকে, ক্রোমোজোম থাকে। এবং এই ক্রোমোজোমের মধ্যে কি আছে, ডিএনএ আছে। ডিএনএ এর যে অংশগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করতে পারে তাকে বলেছি আমরা জিন।
এবার আমরা দেখে নেই এই ক্রোমোজোম আবিষ্কারের সাথে বা নামকরণের সাথে বা প্রথম পর্যবেক্ষণ করে কে, তাদের সাথে হলো কি রিলেশন রয়েছে। স্ট্রাসবার্গার 1875 উনি সর্বপ্রথম কি করেন, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমটা পর্যবেক্ষণ করেন। কিন্তু উনি প্রথম দেখেন ঠিক আছে, ক্রোমোজোমের হয়তো একটি বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন ঠিক আছে, কিন্তু উনি এর নামকরণ করতে পারেননি। এরপর আমরা দেখি যে ডব্লিউ ফ্লেমিং 1882, এখানে আমরা দেখেছি 1875 স্ট্রাসবার্গার, আর এখানে হলো 1882, তারও কিছুদিন পরে উনি কি লক্ষ্য করেন, উনি লক্ষ্য করেন যে ক্রোমোজোমের ভেতরে কি রয়েছে, এখানে ক্রোমাটিন, অর্থাৎ এগুলোকে বলা হয়েছে যে ক্রোমাটিন তন্তু বা এই ক্রোমাটিন বলা হয়েছে, এবং উনি এই নামটাই ইউজ করেন সেখানে। এরপর আমরা দেখেছি যে ডব্লিউ ওয়ালডেয়ার 1888 উনি সর্বপ্রথম কি করেন, এই ক্রোমোসোম শব্দটাকে ব্যবহার করেন। ক্রোমোসোম মূলত হলো যে নিউক্লিয়াসকে ঘিরে যে তন্তুকার উপাদানগুলো থাকে তাদেরকে কি করা হয়, রঙিন করা হলে সেগুলো কি করে, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন এই দুটো ভাগে আমরা রঙিন বস্তুগুলোকে ধারণ করার উপর ভিত্তি করে ভাগ করে থাকি। এই বিষয়টি আমরা একটু পরে আরো সুন্দরভাবে উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করব। তাহলে আমরা জানলাম যে স্ট্রাসবার্গার ফার্স্ট অবজারভার, উনি হচ্ছেন 1875, ডব্লিউ ফ্লেমিং 1882, উনি কি করেন, উনি ক্রোমাটিন বা ক্রোমোজোমের দ্বিবিভাজনটা দ্বিধাবিভক্ত হয়ে যায় সেটিও উনি প্রথম দেখেন। ডব্লিউ ওয়ালডেয়ার 1888 উনি ক্রোমোজোম নামটি কি করেন, ব্যবহার করে থাকেন। তো শিক্ষার্থী, চলো আমরা এ পর্যায়ে দেখে নিই যে এগুলো সংখ্যায় কেমন। অর্থাৎ কখনো কখনো আমরা দেখে থাকি যে ডিপ্লয়েড সেলের মধ্যে সর্বনিম্ন এক জোড়া অর্থাৎ মাত্র দুটি ক্রোমোজোম নিয়েও পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে। তাহলে আমরা তাদের কোষের মধ্যে আসলে এদের সংখ্যা কত থেকে হতে পারে, যে প্রজাতি ভেদে 2 থেকে 16টি পর্যন্ত, সর্বোচ্চ পরিমাণ 16টি পর্যন্ত আমরা এই ক্রোমোজোম আইডেন্টিফাই করতে পেরেছি। তবে একটি বিষয় মনে রাখা জরুরি যে সমগ্র পৃথিবীতে মাত্র 10% জীবের এই ক্রোমোজোম আবিষ্কার করা হয়েছে। তার মানে বুঝতেই পারছো যে এখনো কি পরিমাণ এখানে আলোচনা এবং গবেষণা বাকি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদ জগতের মধ্যে হ্যাপ্লোপাপাস গ্রাসিলিস এই উদ্ভিদের মাত্র 4টি, অর্থাৎ ডিপ্লয়েড সেলের মধ্যে হলো 4টি ক্রোমোজোম রয়েছে। আবার পোয়া লিটারোসা এই উদ্ভিদের মধ্যে রয়েছে 506 থেকে 530 পর্যন্ত, অর্থাৎ প্রজাতি ভেদে সেখানে তাদের ক্রোমোজোমের সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি প্রাণী জগতের কথা চিন্তা করি তাহলে গোল কৃমি অর্থাৎ অ্যাসকারিস মেগালোসেফালাস এই প্রাণীর মধ্যে মাত্র 2টি, তাদের ডিপ্লয়েড সেলের মধ্যে মাত্র 2টি ক্রোমোজোম রয়েছে। এছাড়াও ওলাকান্থা এর মধ্যে সর্বাধিক পরিমাণের হলো ক্রোমোজোম রয়েছে। তাহলে আমরা এবার দেখে নিই এদের অবস্থান কোথায়, নিউক্লিয়াসে এরা কি করে অবস্থান করে। এগুলোর আকৃতি কেমন, আকৃতি হচ্ছে একই কোষের সবগুলো ক্রোমোজোমের দৈর্ঘ্য একরকম হয় না। মানবদেহের গড় দৈর্ঘ্য হলো কত, 4 থেকে 6 মাইক্রোমিটার হয়ে থাকে। অর্থাৎ এক এক প্রাণীর যে ক্রোমোজোম গুলো থাকে, মানুষের দেহে কত 23 জোড়া ক্রোমোজোম আছে প্রত্যেকটা কোষের ভেতরে, সবগুলোর ক্ষেত্রে কি হয় না, যে দৈর্ঘ্যগুলো একই রকম হয় না। প্রিয় শিক্ষার্থী, ক্রোমোজোমকে যদি প্রকারভেদ অনুযায়ী ভাগ করা হয়ে থাকে তাহলে তাদের বৈশিষ্ট্য অনুসারে আমরা যদি ভাগ করি, এগুলো হচ্ছে অটোসোম এবং সেক্স ক্রোমোসোম। অটোসোম গুলো কি করে, এগুলো জীবের দৈহিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। আর একটা হচ্ছে কি সেক্স ক্রোমোজোম, এগুলো তারা কি করে, যে সেক্স ডিটারমাইনের ক্ষেত্রে এগুলো সহায়তা করে থাকে, অর্থাৎ মেল এবং ফিমেল এগুলো ডিটারমাইন করতে, এগুলো নির্দিষ্টকরণ করতে সহায়তা করে থাকে বা এগুলো কাজ করে থাকে। তাহলে আমরা জানলাম এখানে হলো বৈশিষ্ট্য অনুসারে এটা 2 প্রকার অটোসোম। যেমন মানুষের ক্ষেত্রে অটোসোম আছে 22 জোড়া 44টি, এবং সেক্স ক্রোমোজোম রয়েছে 2টি। আমরা একটু আগেই বললাম যে ক্রোমোজোম গুলোর কি প্রত্যেক জোড়ার ক্ষেত্রে আকার আকৃতির মধ্যে বা দৈর্ঘ্যের মধ্যে কি আছে, পরিবর্তন রয়েছে। মানুষের এই যে 1 নম্বর ক্রোমোজোমটা দেখতে এমন, 2 নম্বর ক্রোমোজোমটা দেখতে এমন, 3 নম্বরটা দেখতে এমন, এবং লাস্ট ওয়ানে আমরা দেখতে পাই যে মানুষের ক্ষেত্রে 23তম জোড়ায় গিয়ে যে ক্রোমোজোম থাকে এক্স এবং ওয়াই। এক্স ক্রোমোজোমটা এরকম একটা লম্বা ধরনের এবং ওয়াইটা হলো একটু খাটো প্রকৃতির। তো আমরা জানলাম যে ক্রোমোজোম বৈশিষ্ট্য অনুসারে কয় ধরনের, 2 ধরনের। একটি হচ্ছে অটোসোম দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর একটি সেক্স ক্রোমোজোম তাদের সেক্স ডিটারমাইনের ক্ষেত্রে বা মেল ফিমেল ডিটারমাইন করতে সহায়তা করে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শুরুতেই বলা হয়েছিল যে ক্রোমোজোম এগুলোকে রঞ্জক দিয়ে রঞ্জিতকরণ করলে এগুলোর মধ্যে কি হয়, দুই ধরনের, অর্থাৎ কেউ হালকা রঙকে এবং কেউ গাঢ় রঙকে কি করে ধারণ করে। কেবলমাত্র বিভাজনরত অবস্থায় বিশেষ রঞ্জক ব্যবহার করে ক্রোমোজোম দেখা যায়। ক্রোমোজোমকে রঞ্জিত করার পর যে অঞ্চল হালকা রং নেয় তাকে বলা হয়েছে কি ইউক্রোমাটিন, আর যে অংশ গাঢ় রং নেয় তাদেরকে বলা হয়েছে হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন অঞ্চলে জিন সমূহ কি করে অবস্থান করে, মূলত প্রকৃত ক্রোমোজোম এটাকে বলা হয় ইউক্রোমাটিন। এই জায়গার মধ্যে কি থাকে, জিনগুলো এখানেই অবস্থান করে থাকে, কিন্তু হেটারোক্রোমাটিন অঞ্চলে জিন অনুপস্থিত। চলো এবার আমরা জেনে নেই ক্রোমোজোমের গঠন সম্পর্কে বা ভৌত গঠন কি। এটি ক্রোমোজোমকে তাদের সেন্ট্রোমিয়ার বরাবর লম্বালম্বিভাবে বিভক্ত করলে ক্রোমোজোমের যে বাহু দেখা যায় তাদেরকে আমরা বলে থাকি ক্রোমাটিড। কি বলি আমরা, ক্রোমাটিড। এবং এই যে ক্রোমোজোম রয়েছে, এই ক্রোমোজোমকে আমরা যদি আলাদা করে এভাবে চিন্তা করি তাহলে এই ক্রোমোজোম গুলোকে ভৌতভাবে দেখতে অনেকটা এরকম। ক্রোমোজোমের মধ্যে লম্বালম্বি ভাবে কি থাকে, দুই বা ততোধিক সূত্রক থাকে। এই সূত্রকগুলোকে বলা হয়ে থাকে ক্রোমোনেমা। এরপর আমরা ক্রোমোনেমার গায়ের মধ্যে দানাদার বিভিন্ন উপাদানগুলো দেখতে পাই, যাকে আমরা বলেছি হলো ক্রোমোমিয়ার। এছাড়া প্রত্যেকটা ক্রোমাটিডের মধ্যে কি থাকে, তাদের একটা করে সেন্ট্রোমিয়ার থাকে, যার মাধ্যমে ক্রোমাটিড গুলো কি হয়, বাহুতে রূপান্তর হয়, দুইটা বাহুতে আলাদা ভাগ হয়ে যায়। এগুলোকে বলেছি আমরা সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার ছাড়াও ক্রোমোজোমের প্রান্তের দিকে এক ধরনের কুঞ্চন থাকে, যাকে আমরা বলেছি হলো সেকেন্ডারি কুঞ্চন। এক ধরনের খাঁজ থাকে উপরের দিকে, যে মার্কিং করা আছে, এটার নাম দিয়েছে আমরা হলো সেকেন্ডারি কুঞ্চন। এবং এই সেকেন্ডারি কুঞ্চনের পরে যে প্রান্তটা থাকে তার নাম দিচ্ছি আমরা হলো স্যাটেলাইট, এটাকে বলেছি। অনেক সায়েন্টিস্টরা আগে বলতো যে ক্রোমোজোম বাইরের দিকে একটা পাতলা আবরণী দিয়ে আবৃত অবস্থায় থাকে, তাদেরকে পেলিকল বলা হয়। কিন্তু পরবর্তীতে সায়েন্টিস্টরা আবার এটাকে ডিনাই করে যে আসলে পেলিকল বলতে আসলে তেমন কিছু নেই ক্রোমোজোমের মধ্যে। তবুও এর ভৌত গঠনের সময় সায়েন্টিস্টদের ধারণাকে আমরা এখানে আলোচনা করে থাকি, পেলিকল। এরপর এটা ক্রোমোজোম এর মধ্যে কি থাকে, মাতৃকা থাকে, যার ভেতরে এই যে ক্রোমোনেমা বা সূত্রকগুলো এই ক্রোমোজোমের মধ্যে থাকে, একটা ধাত্র বা একটা ম্যাট্রিক্স, কিংবা এটাকে আমরা বলছি হলো মাতৃকা। টেলোমিয়ার ক্রোমোজোমের একেবারে প্রান্তকে, স্যাটেলাইটের উল্টো প্রান্তকে আমরা বলছি হলো ক্রোমোজোমের টেলোমিয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্রোমোজোমের ভৌত গঠন সম্পর্কে আমরা এই অংশগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা জেনে নেই যে ক্রোমাটিড কি। আমরা যদিও একটু আগে আলোচনা করেছিলাম যে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি অংশে বিভক্ত হয়ে যায়, আর প্রতিটি অংশকে আমরা নাম দিয়েছি হলো কি ক্রোমাটিড। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাহুকে, প্রত্যেকটা অংশকে আলাদা করে আমরা নাম দিয়েছি হলো ক্রোমাটিড। কাইনেটোকোর, কাইনেটোকোর কাকে বলা হয়, এখানে আরেকটা শব্দ চলে আসছে কাইনেটোকোর। তোমরা একটু লক্ষ্য করে যে এইখানে একটা উপাদান দেখা যাচ্ছে এবং যার মধ্যে কি বিভিন্ন মাইক্রোটিউবিউল গুলো যুক্ত অবস্থায় আছে। তাহলে প্রতিটি সেন্ট্রোমিয়ারের পাশে একটি গাঠনিক অংশ থাকে, একটা স্ট্রাকচারাল ইউনিট থাকে, যাকে আমরা গাঠনিক অংশ বলেছি। প্রত্যেকটা সেন্ট্রোমিয়ারের কাছে বা পাশে একটি গাঠনিক অংশ থাকে, একে কাইনেটোকোর বলা হয়। এই অংশে মাইক্রোটিউবিউল যুক্ত থাকে, যেগুলো মাইক্রোটিউবিউল যুক্ত থাকে। এবার সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা ক্রোমোজোমকে কয়েক ভাগে ভাগ করে থাকি। এটি হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক কোনটা? যখন সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একেবারেই মাঝামাঝি অবস্থান করে তাকে বলছি আমরা মেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক মাঝখান থেকে যখন একটু সরে যায়, অর্থাৎ উপকেন্দ্রের মধ্যে অবস্থান করে, তখন নাম দিয়েছি আমরা সাব মেটাসেন্ট্রিক। এরপর আমরা বলছি হলো অ্যাক্রোসেন্ট্রিক, একেবারেই প্রান্তে নয় কিন্তু প্রান্তের কাছাকাছি, তখন আমরা তাকে বলছি হলো অ্যাক্রোসেন্ট্রিক। এবং লাস্ট ওয়ানটা হচ্ছে টেলোসেন্ট্রিক, যখন প্রান্তের দিকে কখনো কখনো এগুলো অবস্থান করে তখন আমরা তাদেরকে বলছিল টেলোসেন্ট্রিক। তাহলে এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোম গুলো দেখতে কি অনেক সময় ইংরেজি এ, আই এবং ভি এই ধরনের আকার আকৃতি এগুলো ধারণ করে থাকে। এরপর আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে একটু জেনে নেই। ক্রোমোজোমের মূল রাসায়নিক উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিড।
এর মধ্যে ডিএনএ এবং আরএনএ। নিউক্লিক অ্যাসিডের দুটো অন্যতম প্রধান উপাদান ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড। প্রোটিন, হিস্টোন এবং নন হিস্টোন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এগুলো কি থাকে, এখানে হিস্টোন কিরকম ভাবে পেঁচিয়ে থাকে ডিএনএ গুলো, ক্রোমোজোম থেকে যখন এগুলো প্যাচ খুলে যায় এই ধরনের হিস্টোনের সাথে এগুলো জড়িয়ে থাকে। এর সাথে আবার কি থাকে, নন হিস্টোনও থাকে। এবং আমরা এর মধ্যে আর অন্যতম উপাদান দেখতে পাই প্রোটিন। শিক্ষার্থীরা, ক্রোমোজোমের কাজ কি, কাজ করে ক্রোমোজোম আমরা তো জানলামই যে এগুলো বংশগতির মূল উপাদানকে ধারণ করা এবং বহন করা, এদের অন্যতম প্রধান কাজ। বংশগতি পদার্থ বহন এবং ধারণ, প্রজাতির বৈশিষ্ট্যকে বংশ পরম্পরায় কি করে, এগুলো বহন করে। প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে, কোষের বিপাকীয় কাজে সহায়তা করে, জিনের পরিব্যক্তি ঘটানো, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে ভারসাম্য রক্ষা করে। আমরা জানি এদের মূল অন্যতম কাজ হচ্ছে কি, এটি হচ্ছে ফিমেল, এটি হচ্ছে মেল। ডিম্বাণু, শুক্রাণু এবং এই হ্যাপ্লয়েড সেলের মিলনের ফলে যে জাইগোট থেকে একটা চাইল্ড তৈরি, একটা বেবি তৈরি হয়, তার দেহের মধ্যে বাবা এবং মা উভয়ের বৈশিষ্ট্য কি হয়, এখানে মিক্স আপ হয়ে স্থানান্তরিত হয় সন্তানের দেহের মধ্যে। এবং এগুলো কি করে, এই যে ডিএনএ এর মধ্যেই এগুলো, এই ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যেই সেগুলো জিন আকারে বৈশিষ্ট্যগুলো কি করে, এগুলো এখানে নিয়ন্ত্রণ করে থাকে এবং বৈশিষ্ট্যগুলো ধারণ করে থাকে, পরে প্রয়োজনে এগুলো বহন করে। এছাড়াও আমরা বললাম যে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে থাকে, কোষের বিপাকীয় কাজে মেটাবলিক অ্যাক্টিভিটিতে হেল্প করে, জিনের পরিব্যক্তি ঘটানো, জিনের যে মিউটেশন ঘটে, জিন মিউটেশন ঘটানোর ক্ষেত্রে সহায়তা করে থাকে। জেনেটিক কোডগুলো রিঅ্যারেঞ্জ হয়ে জিনের মিউটেশন ঘটে, আমরা অন্য কোনো একটি ক্লাসে জিন মিউটেশন নিয়ে আলোচনা করব। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে ভারসাম্য রক্ষা করে। প্রিয় শিক্ষার্থীরা, কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা আছে। আমরা এটা জানি যে যখন কোষ বিভাজিত হয় তখন এই ক্রোমোজোম গুলো সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রোমোজোমের বিভাজন ছাড়া কখনো কোষের বিভাজন সম্ভব নয়। তাহলে ক্রোমোজোম বিহীন কোষ তার অস্তিত্বই রক্ষা করতে পারে না। ক্রোমোজোম ছাড়া কখনোই কোষকে আমরা কল্পনা করতে পারি না। কোষ বিভাজনে ক্রোমোজোমের নিম্নলিখিত ভূমিকা রয়েছে। কি কি আছে দেখি আমরা। অপত্য কোষ সৃষ্টি, নতুন একটি কোষ সৃষ্টি করা, ডটার সেল তৈরি করা, সেন্টোমিয়ার তৈরি করে থাকে, কারণ একটা সেন্টোমিয়ার বিভাজিত হয়ে কি হয়, দুই দিকে চলে যায় এবং আলাদা আলাদা সেন্টোমিয়ার গঠন করে সেখান থেকে আবার পরিপূর্ণ একটি ক্রোমোজোম তৈরি হয়। বংশগত বৈশিষ্ট্য প্রজন্মের মধ্যে স্থানান্তর, প্রোটিন সংশ্লেষণ করা, ক্রসিং ওভার এবং মিউটেশন ঘটানো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হয়েছে, তাদের স্থানের বিনিময় ঘটেছে, যাকে আমরা বলেছি হলো ক্রসিং ওভার। এখানে তোমরা লক্ষ্য করে এটার নাম দিয়েছি আমরা হলো ক্রসিং ওভার। ফলে যখন আসলে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখে থাকি এখানে ক্রসিং ওভার ঘটে থাকে। লিঙ্গ নির্ধারণ, ডিএনএ কে সুনির্দিষ্টভাবে বিন্যস্ত করা। এই যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটে, এগুলো ঘটে বিধায় একটি কোষের বিভাজিত হয়, একটি কোষ থেকে আরেকটি কোষে রূপান্তরিত হয়। এভাবেই আসলে ক্রোমোজোম ভূমিকা পালন করে, কোষ বিভাজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও দেহের বিভিন্ন ধরনের কাজের সাথে এই ক্রোমোজোমই সবকিছুকে নিয়ন্ত্রণ করে থাকে। ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে, এই জিন দ্বারাই আসলে সবকিছু কি হয়, নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। প্রত্যাশা করছি ক্রোমোজোম নিয়ে যে আলোচনাগুলো হলো, ক্রোমোজোমের ভৌত গঠন, রাসায়নিক গঠন, ক্রোমোজোমের আকার, আকৃতি, প্রকৃতি এবং ক্রোমোজোমের কোষ বিভাজনে ভূমিকা, ক্রোমোজোমের কাজ, এগুলো আমরা নিশ্চয়ই খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এবং তোমাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।